আবারও ব্যর্থতা, আবারও বড়সড় ধাক্কা খেল ভারতের বৈদেশিক নীতি। পহেলগাম হত্যাকাণ্ডকে সাংঘাই সহযোগিতা সংগঠন বা এসসিওর মতো আন্তর্জাতিক মঞ্চ সন্ত্রাসবাদী হানা বলে মেনেই নিল না। আর এর মাত্র কদিন আগেই গত 16ই জুন আমেরিকার ট্রাম্প প্রশাসন ভারতে ভ্রমণ নিয়ে এমন একটা কাণ্ড করে ফেলেছে যাতে ভারতের কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রার ক্ষতি তো হবেই, তার সঙ্গে বড় ক্ষতি হচ্ছে দেশের ভাবমূর্তিরও। কি করেছে ট্রাম্প প্রশাসন? তারা আমেরিকার নাগরিকদের ভারতে বেড়াতে আসার উপরে লেভেল 2 অ্যাডভাইসারি জারি করেছে। এতে আমেরিকার নাগরিকদের ভারতে আসতে গেলে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর তার যে কারণ দেখানো হয়েছে তা জানলে অবাক হবেন। তাহলে কি মোদি প্রশাসন বিদেশের মাটিতে অন্য রাষ্ট্রের সামনে ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে, বা তাকে গুরুত্বপূর্ণ বলে মনেই করছে না বিশ্বের তাবড় দেশ? কেন? এই প্রশ্নটা আরও উঠছে এই জন্যে ইরান ইসরায়েল যুদ্ধের পর ইরানের তরফ থেকে সরকারিভাবে ভারতের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে তাদের পাশে থেকে সমর্থন করার জন্যে। কিন্তু আশ্চর্যের বিষয়, মোদি সরকার বা নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানায়নি ইরান সরকার। কেন এমন হচ্ছে তা নিয়ে অবশ্য আমাদের দেশের মেরুদণ্ডহীন মিডিয়ার কোনো হেলদোল নেই। কিন্তু অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না। তাই গদি মিডিয়া যে বিষয়ের চর্চা ভুলেও করবে না তা নিয়েই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গত 25 ও 26 জুন চীনের কুইংডাওয়ে সাংহাই সহযোগিতা সংগঠন বা এসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সামনেই যা হলো তাতে বিশ্ববাজারে ভারতের বিশ্বাসযোগ্যতা কোন তলানিতে নামিয়ে এনেছে মোদী সরকার তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। এখন সারা বছর ধরেই বিভিন্ন দেশে বিভিন্ন রকম আন্তর্জাতিক সম্মেলন হয়ে থাকে। যেমন বড় শিখর সম্মেলন বলতে আমরা ধরি ব্রিক্স, কোয়াড, G7, G20 এগুলোকে। সেরকমই কিছু আন্তর্জাতিক মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই মঞ্চে উপস্থিত দেশগুলোর পক্ষ থেকে সম্মেলনের শেষে একটি সনদ বা বিবৃতি প্রকাশ করা হয়। ওই সনদপত্রটি দেখলেই বোঝা যায় ওই মঞ্চ আন্তর্জাতিক বিভিন্ন ঘটনার বিষয়ে ঠিক কীরকম দৃষ্টিভঙ্গি নিচ্ছে। এই সম্মেলনের গুরুত্ব এখানেই। এই 2025 সালের জুন মাসে তেমনি দুটি আন্তর্জাতিক মঞ্চের সনদপত্র প্রকাশিত হয়েছে। ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির বৈঠক তুরস্কের ইস্তাম্বুলে হয়ে গেল জুন মাসে। ইসলামিক রাষ্ট্রগুলির পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে একেবারে স্পষ্ট ভাষায় যৌথ বিবৃতিতে ভারত পাকিস্তানের মধ্যে 1960 সালের সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে একতরফা অভিযোগ করা হলো। আপনাদের মনে আছে, পহেলগামের সন্ত্রাসবাদী হানার পর মোদী সরকার সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার ঘোষণা করে। ওআইসির মঞ্চে পাকিস্তান এই নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। একই সঙ্গে পাকিস্তানের মুখে ছিল কাশ্মীরের বিষয়টিও। ওআইসির যৌথ বিবৃতিতে সিন্ধু জলচুক্তি বজায় রাখার আহ্বান জানানো হয় এবং কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে একতরফা অভিযোগও করা হয়। বলা বাহুল্য, ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। তবে চিন্তার বিষয়টা কিন্তু অন্য জায়গায়। এটা ভাবার কোনো কারণ নেই, পাকিস্তান যেহেতু একটা ইসলামিক দেশ তাই বাকি সমস্ত ইসলামিক দেশ পাকিস্তানকে চোখ বুজে সমর্থন করছে। বরং এতদিন ঠিক উল্টোটাই হয়ে এসেছে। ভারত পাক কোনো যুদ্ধ বা কোনো সমস্যায় ইন্দোনেশিয়া, মিশর, বাহরিন এবং ইরানের মতো মুসলিম দেশগুলো সবসময় ভারতের পক্ষেই ছিল। মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী আরব দেশগুলিকে সবসময় ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবেই এতদিন আন্তর্জাতিক মঞ্চে দেখা গেছে। এই তো গত মে মাসেই পাকিস্তানের তোলা কাশ্মীর ইস্যুটি ইসলামিক দেশ ইন্দোনেশিয়া, মিশর এবং বাহরিন ব্লক করে দিয়েছিল। তাহলে হঠাৎ বিশ্ববাজারে হলোটা কি? হঠাৎই বা কেন এরকম উল্টো সুরে গাওয়া শুরু করলো এই বন্ধু দেশগুলো? বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চ থেকে যা খবর আসছে তাতে কি স্পষ্ট হচ্ছে বিশ্ববাজারে ভারত ক্রমশ
একঘরে হয়ে যাচ্ছে, তার পাশ থেকে সরে যাচ্ছে দীর্ঘদিনের বন্ধুরা। জুন মাসেই ওআইসির পরেই অনুষ্ঠিত হলো সাংহাই সহযোগিতা সংগঠনের দেশগুলির সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদের প্রশ্নে জিরো টলারেন্স নিয়ে চমৎকার বক্তৃতা করলেন তিনি, কিন্তু তার মুখের উপরেই পহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণের বিষয়টি উড়িয়ে দিলেন অন্য দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। কল্পনা করতে পারেন, এখনো 100 দিনও হয়নি সন্ত্রাসবাদের ওই নির্মম হানার, আর আন্তর্জাতিক মঞ্চে ভারত বিষয়টিকে সিরিয়াসলি তুলতেই পারল না। এর দায় কার? কেন পারলেন না রাজনাথ সিং বিষয়টিকে সিরিয়াসলি তুলতে? দেশের মানুষের করের কোটি কোটি টাকা খরচ করে আমাদের দেশের সাংসদরা বিদেশ ভ্রমণ করে এলেন। তাদের যে কাজটি দেয়া হয়েছিল তা ভারতের সরকারের তরফ থেকে বহু বছর ধরে বিভিন্ন প্রধানমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে করে এসেছেন। বিজেপির অটল বিহারী বাজপেয়ীও তা করেছেন। সফলভাবেই তারা প্রমাণ করেছেন পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। 26/11 মুম্বাই হামলার সময়ও প্রধানমন্ত্রী মনমোহন সিং অত্যন্ত সফলভাবে একেবারে প্রমাণ হাজির করে আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে এই কাজটি করেছিলেন। কিন্তু গত এপ্রিলে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনার পরেও সেই ঘটনাটির গুরুত্ব আন্তর্জাতিক মঞ্চকে স্বীকার করানো গেল না কেন? এটা কি আমাদের শাসকদের ব্যর্থতা নয়? এই সব সম্মেলনের শেষে যে সনদপত্র প্রকাশিত হয় তাতে পহেলগাম সন্ত্রাসবাদী হানার উল্লেখ না থাকায় রাজনাথ সিং তাতে সই করেননি। ঠিকই করেছেন, এটা না করলে ভারতের মান থাকতো না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি ওখানে বসেই বুঝতে পারছিলেন পহেলগাম হত্যাকাণ্ডের পর তারা বিষয়টিকে কতটা সিরিয়াসলি নিয়েছিলেন? নরেন্দ্র মোদী পহেলগাম হামলার পরে অপারেশন সিন্দুরকে ভোটের বিষয়বস্তু করে তার শিরায় গরম সিন্দুর বইছে বলে যাত্রার ঢঙে ডায়লগ মেরেছেন। বিহারে ভোটের প্রচারে গিয়ে নীতিশ কুমারের পাশে বসে হাসি মশকরা করেছেন, কিন্তু কাশ্মীরে যাননি। বলিউডের সেলিব্রিটিদের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু জঙ্গি হানায় মৃতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াননি। সর্বদলীয় মিটিংয়ে হাজির থাকেননি, সংসদের বিশেষ অধিবেশন ডাকেননি। ভারতের মধ্যে বিভেদ সৃষ্টি যে জঙ্গিদের উদ্দেশ্য ছিল তা তিনি যখন বললেন, ততদিনে তার দলের মন্ত্রী, নেতা এবং সমর্থকেরা ভারতের মুসলিমদের বিরুদ্ধে নানা কুবাক্য, এমনকি মারধর এবং দোকানপাট ভাঙচুরও করে ফেলেছেন। সময় মতো তাতেও রাশ টানতে পারেননি তিনি। এরপরে আবার ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো সংবাদপত্র ফাঁস করে দিয়েছে পহেলগাম হত্যাকাণ্ডের পর কেন্দ্রীয় সরকারের তরফে যে 3 সন্ত্রাসবাদী স্কেচ প্রকাশ্যে আনা হয়েছিল তার পুরোটাই ভুয়ো। ওই স্কেচের পেছনে কাদের হাত রয়েছে তার জবাব কিন্তু পায়নি দেশের মানুষ। ধরা পড়েনি জঙ্গিরা, উল্টে সারা দেশের মানুষ যখন গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছে তখন দেশের আইবি কর্তাকে চাকরিতে এক্সটেনশন দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এই যদি দেশের সরকারের সিরিয়াস ভাবনার নমুনা হয়, তবে আর রাজনাথ সিংই বা কি করবেন? আর কেনই বা তার কথাকে গুরুত্ব দেবে সাংহাই সহযোগিতা সংগঠন? আর কেনই বা দেশের বিরোধীরা এ নিয়ে তাদের সমালোচনা করবেন না? তবে এটাই তো নয়, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দুর্দশার আরও একটি তথ্য সামনে এসেছে। গত 16 জুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রক তাদের নাগরিকদের ভারতের ভ্রমণের উপরে একটি লেভেল 2 অ্যাডভাইসারি জারি করেছে। এই সতর্কতার প্রধান কারণ হিসেবে নারী নিগ্রহ, হিংসা, সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিরতার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে উল্লেখ করা হয়েছে ভারতে নারীরা যেন একা ভ্রমণ না করেন। এর মধ্যে আবার কয়েকটি জায়গার নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে, যেমন জম্মু ও কাশ্মীর, মধ্য পূর্ব ভারতের মাওবাদী উপদ্রুত এলাকা, পূর্ব মহারাষ্ট্র, উত্তর তেলেঙ্গানা এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু অংশ, এবং অবশ্যই মণিপুর এবং উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য। একই সঙ্গে অত্যন্ত নিন্দিত একটি শব্দ ব্যবহারও করা হয়েছে। বলা হয়েছে ভারতের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া অপরাধ হচ্ছে নারী নিগ্রহ। এই অ্যাডভাইসারির ফলে আমেরিকা তো বটেই, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া সহ অন্য দেশের মানুষও কি আর ভারতে বেড়াতে আসার কথা ভাববেন? ভাবুন তো কত বড় ক্ষতি হয়ে গেল এদেশের পর্যটন শিল্পের। কিন্তু এর প্রতিবাদ করার দমটুকুও কি হারিয়ে ফেলেছে আমাদের সরকার?
আর বিশ্বগুরুর সরকারকে শেষ চপেটাঘাতটি করেছে ইরান সরকার। ইরান ইসরায়েল যুদ্ধের সময় ভারতের মেরুদণ্ডহীন মিডিয়া প্রকাশ্যে এবং উঁচু গলাতেই ইসরায়েলকে সমর্থন করেছে এবং একই সঙ্গে মুণ্ডুপাত করেছে ইরান সরকারের। ভারত সরকারের পক্ষ থেকেও ইরানের পাশে দাঁড়ানো হয়নি, অথচ ভারতের মানুষ কিন্তু তাদের পুরনো বন্ধু ইরানকে সমর্থন করে রাস্তাতেও নেমেছেন। আমরা আমাদের এই ছোট্ট ক্ষমতায় সাদাকে সাদা এবং কালোকে কালোই বলেছি, আর এখন তার প্রতিটি কথাই সত্য বলে প্রমাণিত হয়েছে। যুদ্ধবিরতির পর ইরান সরকার তাদের বিভিন্ন মিত্র দেশ ও সঙ্গী সাথীদের ধন্যবাদ জানিয়ে বার্তা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ইরান সরকার আলাদাভাবে ভারতীয় জনতা, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনকে ধন্যবাদ জানিয়েছে, কিন্তু ভারত সরকারকে তারা ধন্যবাদ জানায়নি। আসলে ভারতের বিদেশ নীতি যে শেষ পর্যন্ত মোদি বন্দনার নীতিতে পরিণত হয়েছে তা কি নজরে রেখেছেন বিদেশের রাষ্ট্রপ্রধানরা, যারা একদা এক কথায় ভারতের পাশে এসে দাঁড়াতেন? আর তাতে দেশের লাভ হচ্ছে না ক্ষতি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।